নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে 10 জনের তালিকা দিয়েছে সার্চ কমিটি। বিস্তারিত জানাতে সচিবালয়ে সংবাদ সম্মেলন। 10 বিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিল মন্ত্রিসভায় অনুমোদন, জনস্বার্থে ব্যবহার হবে বৈদেশিক লেনদেনেও। এবং বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা, এলাকায় শোকের ছায়া। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। সঙ্গে আছি রাহনুমা রাহি। চায়ের সাথে সেরাটা। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে 10 জনের নামের তালিকা দিয়েছে সার্চ কমিটি। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ওই তালিকা ও এ সংক্রান্ত প্রস্তাবনা জমা দেন কমিটির সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। সন্ধ্যায় বঙ্গভবনে যান সার্চ কমিটির সদস্যরা। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে 10 জনের প্রস্তাবিত নামের তালিকা ও এই সংক্রান্ত প্রতিবেদন রাষ্ট্রপতির হাতে তুলে দেন তারা। এর আগে বিকেল 4টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সর্বশেষ বৈঠক হয়। 1 ঘণ্টা 45 মিনিট বৈঠকের পর কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান। ওই বৈঠক শেষে সন্ধ্যা 6টার দিকে প্রেস ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ। অনুসন্ধান কমিটি নির্ধারিত সময়সীমার মধ্যেই তাদের সুপারিশ চূড়ান্ত করেছেন। ইতোমধ্যে 10 জনের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। অনুসন্ধান কমিটির যে রিপোর্টটি তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলো যে সমস্ত নাম দিয়েছে আমার মনে হয় যে ওর মধ্যেই সুপারিশ করা হয়েছে। আগামী 8 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশন গঠনের জন্য প্রজ্ঞাপন জারি করা হবে বলে আশা করেন তিনি। আমরা আশা করছি এটা 8 তারিখের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে সার্চ কমিটির জমা দেওয়া 10 জনের নামের তালিকার বিষয়ে জানাতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সেখানে আছেন আমাদের সহকর্মী রাফেজ আদনান আদেল, তার কাছ থেকে জানবো বিস্তারিত। আদেল, সংবাদ সম্মেলন কি শুরু হয়েছে? মন্ত্রিপরিষদ সচিব আপনাদের কি জানিয়েছেন? মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এই সংবাদ সম্মেলন করবার কথা 9টার সময়, যদিও এখনো সম্মেলনটি শুরু হয়নি, তবে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা কিন্তু এরই মাঝে এখানে এসে জড়ো হয়েছেন। এবং আপনারা জানেন যে আজকে 5টার সময় জর্জ লাউঞ্জে যে বৈঠকটি হয়েছে সেখান থেকে 20 জন থেকে 10 জনের নাম ঠিক করে রাখা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু সেই নামগুলো পৌঁছে দেওয়া হয়েছে মহামান্য রাষ্ট্রপতির কাছে। এবং এই যে 10 জন সম্ভাব্য তালিকাটি, 10 জনের যে সম্ভাব্য তালিকাটি রয়েছে সেই তালিকাটি ব্যাপারে বিস্তারিত জানাবেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। এবং সে কারণেই কিন্তু 9টার সময় এই বিশেষ জরুরি সংবাদ সম্মেলনটি ডাকা হয়েছে। যদিও এখনো পর্যন্ত সেই সম্মেলনটি শুরু হয়নি। সম্মেলনটি শুরু হলে পরে নামগুলো পেলে আমরা আপনাদেরকে জানাতে পারবো। আদেল, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে, প্রয়োজনে আমরা আপনার সঙ্গে আবারও যোগাযোগ করব। দর্শক, আমাদের সহকর্মী রাফেজ আদনান আদেল ছিলেন সেখানে। তিনি জানাচ্ছিলেন যে সংবাদ সম্মেলনটি এখন পর্যন্ত শুরু হয়নি, যার কারণে নামের তালিকা আমরা আপনাদেরকে এখন জানাতে পারছি না। আমরা জানা মাত্রই অবশ্যই আমাদের মাধ্যমে আপনারা তা জানতে পারবেন। রিজার্ভের অর্থ থেকে 10 বিলিয়ন ডলার এসে বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা, যা জনস্বার্থে বৈদেশিক লেনদেনে ব্যবহার করা হবে। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, তবে এজন্য একটি আইনও প্রণয়ন করতে হবে। এদিকে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড অর্থায়ন প্রতিরোধে মিউচুয়াল ইভ্যালুয়েশন প্রতিবেদনের রেটিংয়ে বাংলাদেশ ভালো অবস্থানে থাকার বিষয়টি মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি বেড়েছে, সেই সাথে বেড়েছে দেশের বৈদেশিক লেনদেনও। তবে ডলারের বিপরীতে টাকার মূল্যমান সমন্বয়ের সমস্যা হচ্ছে প্রতিনিয়ত। এ পরিস্থিতি কাটাতে বিভিন্ন মহল বিশ্বের অন্যান্য দেশের মতো পৃথক সার্বভৌম তহবিল গঠনের প্রস্তাব করে আসছিল গেল কয়েক বছর ধরেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অবশেষে সেই তহবিল গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলো। 10 বিলিয়ন ডলারের তহবিলটি জনস্বার্থে উন্নয়ন কর্মকাণ্ড, এমনকি বিদেশি ব্যাংকের লোনের ম্যাচিং মানি সমন্বয়ে ব্যবহার করা হবে। পরে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব। বছরে 2 বিলিয়ন করে 5 বছরে 10 বিলিয়ন সভরেন ওয়েলথ ফান্ড এখন সম্মতি নেওয়ার পরে এটা আইন হবে, আইনের পরে নতুন ভাবে আসবে। সরকার জনস্বার্থে যে কোনো বিনিয়োগে ব্যবহার করতে পারবে। আমাদের রিজার্ভ যদি 30-32 বিলিয়ন ডলার হয়
ওখান থেকে যদি আমরা $2 বিলিয়ন নেই তাহলে খুব বেশি প্রভাব পড়বে না। মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। এ সম্পর্কিত বাংলাদেশের মিউচুয়াল ইভ্যালুয়েশন চূড়ান্ত প্রতিবেদনের ফলাফল মন্ত্রিসভাকে অবহিত করা হয়। আমরা মানি লন্ডারিং এর ক্ষেত্রে ভালো করছি এবং আমাদের দেশে মানি লন্ডারিং নাই। এছাড়া বৈঠকে বাণিজ্য সংগঠন আইন, বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস আইন, কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইনের খসড়াও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বর্ষিয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে সিলেট ও সুনামগঞ্জের সর্বস্তরের মানুষ। এরপরে শুরু হয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। সুরঞ্জিতের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করে এলাকাবাসী। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম ও সিলেট প্রতিনিধি ওয়েস খসরুর সহায়তায় রিপোর্ট করছেন আফসানা নীলা। শেষকৃত্যের আগে প্রবীণ রাজনীতিবিদ প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ তার নির্বাচনী এলাকার দিরাই বিএডিসি মাঠে পৌঁছলে সেখানে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। চোখের জলে শেষ বিদায় জানান এলাকাবাসী। নির্বাচনী এলাকার আরেক অংশ সাল্লা ও সুনামগঞ্জ শহরের নতুনকোট এলাকার স্মৃতিসৌধেও সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হয় মরদেহ। রাজনৈতিক দলের নেতা, জেলা আইনজীবী সমিতি, জেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রয়াত এই নেতা। সুনামগঞ্জবাসী হারালো অভিভাবক, দেশ ও জাতি হারালো এক বর্ণাঢ্য রাজনীতিবিদকে, যার শূন্যতা কোনোদিনই পূরণ হওয়ার নয়। আমরা তার মৃত্যুতে অত্যন্ত দুঃখিত, শোকাহত। এর আগে সকালে তার মরদেহবাহী হেলিকপ্টার পৌঁছে সিলেট ওসমানী বিমানবন্দরে নেওয়া হয় শহীদ মিনার চত্বরে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য উন্মুক্ত রাখা হয় মরদেহ। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন ভক্তরা। তারা বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষের সক্রিয় ও সাহসী কণ্ঠ হারিয়েছে। শুধু সিলেট নয়, গোটা দেশের জন্যই অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন তারা। সিলেটবাসী তো বটে, জাতি একজন গর্বিত সন্তানকে হারালো, আমরা আমাদের একজন অভিভাবককে হারালাম। তার এই যে শূন্যতা, এটা সহজে পূরণ হবার মতো অপূরণীয় ক্ষতি হয়েছে। একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান এই বর্ষিয়ান নেতার মৃত্যুতে আমরা সকলেই শোকাহত। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যান সুরঞ্জিত সেনগুপ্ত। আফসানা নীলা, 21 টেলিভিশন। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সাংবাদিক হত্যা মামলায় গ্রেফতার শাহজাদপুরের পৌর মেয়র মিরু কারাগারে 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। 21 বইমেলায় পাঠকের নজর কাটছে লিটল ম্যাগাজিনের স্টল। নতুন প্রজন্মের সাহিত্যকর্ম নিয়ে আশাবাদী। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় গ্রেফতার সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরুর 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে। গতরাতে রাজধানী থেকে গ্রেফতারের পর মিরুকে সিরাজগঞ্জে নেয় পুলিশ। এদিকে হত্যা মামলার দ্রুত বিচার চেয়েছেন শিমুলের স্বজন সহকর্মীরা। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। সোমবার দুপুরে সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরুকে। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে মিরুর 7 দিনের রিমান্ড আবেদন করেন। মামলাটি শাহজাদপুর কোর্টের আওতাধীন হওয়ায় বিচারক মোর্শেদ আলম আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরু সাংবাদিক শিমুল হত্যার অভিযোগ এড়িয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে। প্রকৃত তথ্য উদ্ঘাটনে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ। পরবর্তী যে আইনানুগ যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো আমরা পরিচালনা করব। পোস্টমর্টমকালীন সময়ে ভিকটিমের মাথার মস্তিষ্কের ভিতরে যে একটা লেড বল পাওয়া গিয়েছে, এইগুলো আমরা ব্যালিস্টিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠাবো। এদিকে মেয়র মিরু গ্রেপ্তার হয় সন্তোষ জানিয়েছেন শিমুলের পরিবারের সদস্যরা। হত্যা মামলার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা। আমার অনেক অনেক ধন্যবাদ যে এই দ্রুত যে কাজ হয়েছে। আমরা বিচার চূড়ান্ত চাই। বাবাকে যারা হত্যা করেছে তাদের আমি দ্রুত বিচার চাই। পুলিশের সামনে করেছে, বিভিন্ন প্রমাণ আছে, মিডিয়ার সামনে প্রমাণ আছে, এই জন্য আমরা চাই তাড়াতাড়ি দ্রুত বিচার শেষ করে। শিমুলের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল করেছেন সহকর্মী ও স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
এবার ওয়ালটন অমর 21 বইমেলার খবর। পাঠক, লেখক, প্রকাশকের পদচারণায় মুখর 21 বইমেলা প্রাঙ্গণ। এবারের মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লিটল ম্যাগাজিনের স্টল নজর কাটছে সবার। বেড়েছে তরুণ লেখক কবিদের বইয়ের চাহিদাও। বর্তমান প্রজন্মের লেখা এসব সাহিত্যকর্ম নিয়ে আশাবাদী খ্যাতিমান লেখকরা। আদিত্য মামুনের রিপোর্ট। ফেব্রুয়ারি এলেই মুখরিত হয়ে ওঠে বাংলা একাডেমি চত্বর। একই স্রোতে মিশে যায় গোটা দেশ। এবারের বইমেলায় অন্যতম আকর্ষণ লিটল ম্যাগাজিন চত্বর। স্টলে বইয়ের পসরা আর আড্ডার জন্য সারা বছর অপেক্ষায় থাকেন ছোট কাগজ প্রকাশনা সংশ্লিষ্টরা। কাগজ বিক্রির সাথে সাথে অনেকে সংগ্রহে রাখেন নতুন প্রকাশিত নানা মাধ্যমের বই। যদি এই চত্বরে কেউ না আসে এটা বুঝতে পারবে না যে একটি বছর তারা প্রতীক্ষা করে, একজনকে ধরে প্রচ্ছদ করে তারপর বইটি বের করে। বই মেলায় বই বিক্রি করছি, বই দেখছি, বই কিনছি। এদিকে অনেক প্রকাশক এবার শুধুমাত্র তরুণদের লেখা প্রকাশ করে গড়েছেন অনন্য নজির। 65 জন তরুণ লেখকের বই প্রকাশ করছে, যেগুলো বাজারে বর্তমানে অনেক সেল হচ্ছে। আড্ডার ভাব বিনিময় ছাড়াও সময়ের আলোচিত কবি সাহিত্যিকরা আলোচনা করছেন সমকালীন কবিতার প্রেক্ষাপট নিয়ে। একটা কবিতা যেমন পরাবাস্তবতা থাকবে, উপমা, উৎপ্রেক্ষা, তুলনা, এবং ইতিহাস, এই সবগুলোর বিষয়বস্তু হয়ে যে কবিতাটা, আমি সেটাই চেষ্টা করি। তরুণদের লেখনীতে নতুন কিছু সৃষ্টির পথ সুগম হচ্ছে বলে মনে করেন অগ্রজরা। প্রথম দশক থেকে দ্বিতীয় দশক ভালো কবিতা লিখছেন। তাদের মধ্যে কবিতা লেখার জন্য যে প্রতিশ্রুতি, সে প্রতিশ্রুতি আছে। তরুণদের যে সাহিত্য প্রীতি আমি লক্ষ্য করছি, আমি কিন্তু আশাবাদী। তরুণ কবি সাহিত্যিকদের দ্বারাই সমৃদ্ধ হবে আগামীর বাংলা ভাষা, এমনটাই মনে করেন সবাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এবার জানাবো বাণিজ্য সংবাদ। যমুনা ব্যাংকের 4টি নতুন এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে কুমিল্লা ও ফেনীতে। কুমিল্লা নিউ মার্কেট, ইপিজেড রোড, ফেনী স্টার লাইন ও ফেনী কলেজ রোডে এসব এটিএম বুথ চালু করা হয়েছে। এই উপলক্ষে অনুষ্ঠানে একেএম সাইফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা আধুনিক সেবা দেওয়ার প্রত্যয় জানান। আরও একটা ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এবার সীমান্তে তল্লাশি বাড়াতে ট্রাম্পের নির্দেশ, আদালতের রায়ে ক্ষোভ। ভারত এ দলের সঙ্গে বাংলাদেশের 2 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ ড্র, পাঞ্চাল, আয়ার ও শঙ্করের সেঞ্চুরি।